সুপ্রিয় দর্শক, আমি ডক্টর লুবনা মরিয়াম দ্য ক্যান্সার কানেক্ট পডকাস্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রমজান মাস চলে আসলো। চেম্বারে শুরু থেকেই মানুষের আনাগোনা, জিজ্ঞাসা, আমি কি রোজা রাখতে পারবো? একজন অনকোলজিস্ট হিসেবে প্রশ্নটার উত্তর দেওয়াটা যেমন সহজ আবার কঠিনও বটে। এই প্রশ্নটার উত্তর আমরা জানবো আজকে একজন পুষ্টিবিদের কাছ থেকে। নুসরাত দীপা আমাদের সাথে আজকে আছেন, যার ঝুলিতে আছে 14 বছরের অভিজ্ঞতা। ক্লিনিক্যাল রিসার্চার হিসেবেও সে কাজ করে যাচ্ছেন। নুসরাত দীপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা আজকে খুব ইম্পর্টেন্ট কিছু কথা, রোগীদের যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর জানতে চাই। প্রথমত, রমজান মাস শুরু হয়ে গেছে। এর মধ্যে যেটা প্রথমেই বলেছি, ক্যান্সার পেশেন্টরা এখন সুস্থ আছে, কেমোথেরাপি, রেডিওথেরাপি শেষ হয়ে গেছে। তারা রোজা রাখতে পারবে কিনা এটা কিভাবে সে নির্ণয় করবে? এই প্রশ্নটা আসলে আমাদেরকেও ফেস করতে হয়, কেননা অনেক ক্যান্সার রোগী যারা আছে অথবা তাদের আত্মীয়স্বজন তারাও কিন্তু আমাদের কাছে আসে যে আমার রিলেটিভস বা আমার বাবা অথবা আমার মা অথবা আমি নিজেই ক্যান্সার পেশেন্ট। যেহেতু রমজান মাস রোজাটা আসলে সবাই রাখতে চায়। হ্যাঁ, যেহেতু যারা মিস মুসলমান তারা করতে মনে চায় না করে কেউ। আসলে এটা আমার ইসলামের বা আমার ধর্মের একটা অংশ, সো আমাকে রাখতেই হবে। কিন্তু ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে কিছু আসলে টার্মস কন্ডিশনস থাকে, ডিপেন্ড করে তার ফিজিক্যাল কন্ডিশন কি। আমরা ক্যান্সার পেশেন্টদেরকে তখনই আমরা ইয়েস বলি যে ইয়েস আপনি রোজা রাখতে পারবেন কখন তার কিছু রিপোর্ট আমরা দেখি যে তার সিবিসির যে টেস্ট রিপোর্টটা ঠিক আছে কিনা, তার নিউট্রোফিল ঠিক আছে কিনা, হিমোগ্লোবিন ঠিক আছে কিনা, আম, তার ডাব্লিউবিসি তার ঠিক আছে কিনা, এর বাইরে হচ্ছে পটাশিয়াম, আরও টুকটাক কিছু এলডিএইচ, এই কয়েকটা রিপোর্ট যদি তার ঠিক থাকে, তিনি যদি ফিজিক্যালি ফিট থাকেন, উনি যদি ডায়াবেটিক পেশেন্ট থাকেন, তার ব্লাড সুগার যদি কন্ট্রোলে থাকে, এর বাইরে কিডনি পেশেন্টদের ক্ষেত্রে আমরা একটু নিষেধ করে থাকি। তবে যারা ডায়াবেটিক পেশেন্ট তারা রাখতে পারবে, কিন্তু ওই যে ওই ব্লাড সুগারটা যদি কন্ট্রোলে থাকে, সিবিসি রিপোর্ট যদি ভালো থাকে, সেই সাথে আমরা বলি যে আপনি যে অনকোলজিস্টের আন্ডারে আছেন তার সাথে আপনি ডিসকাস করেন, তারপরে উনি যদি আপনাকে পারমিশন দেয়, যদি অ্যাপ্রুভ করে, তাহলে আপনি রোজা রাখতে পারবেন। আচ্ছা, এই যে ভালো হয়ে যাওয়া রোগীদের মধ্যে অনেকের ডায়াবেটিসও আছে। তো ডায়াবেটিস যাদের আছে তাদের অনেক সময় ব্লাড সুগার কমে যাওয়ার সম্ভাবনা থাকে। সো সে কেমোথেরাপি, রেডিওথেরাপি কমপ্লিট করে সে এখন ফলো আপে আছে। ফলো আপের সময় সে রোজা, দেখলাম তার সব ব্লাড রিপোর্ট ভালো, সে ভালো আছে, সে রোজা রাখছেন রেগুলার। হঠাৎ করে তার খারাপ লাগছে। সেই ক্ষেত্রে কি উম তার ইনসুলিন কমে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? থাকলে কিভাবে আমরা জানতে পারবো? সেক্ষেত্রে একটা প্রশ্ন আসে যে আমি কি ব্লাড সুগার মাপতে পারবো কিনা? পিক করতে পারবো কিনা? এই বিষয়ে আপনার মতামত কি? আচ্ছা, আমি খুব রিসেন্ট কয়েকটা জায়গায় আমি কিছু নিউজ আমি দেখেছি, কিছু আর্টিকেল আমি দেখেছি। কয়েকজন যারা ইসলাম নিয়ে কাজ করে, ইসলাম নিয়ে পড়াশোনা করে, যারা এই ব্যাপারে বিজ্ঞ, তাদের কাছ থেকে আমি যতটুকু শুনেছি বা জেনেছি যে যারা রমজানের রোজাটা রাখছে, তিনি হোক ক্যান্সার পেশেন্ট, তিনি হোক একজন ডায়াবেটিক পেশেন্ট বা স্বাভাবিক মানুষ, তিনি যদি মনে করেন যে একটু উইক ফিল করছেন বা তার কাছে মনে হচ্ছে যে আমার সুগার মেবি ড্রপ করেছে, সেক্ষেত্রে তিনি সুগারটা টেস্ট করতে পারবেন। তো অনেক সময় বলা হয়ে থাকে যে আমি যদি সুগার টেস্ট করি আমার ব্লাড বের হবে, আমার রোজাটা মাকরু হয়ে যাবে। সো এখনকার সময়টাতে কিন্তু বলা হচ্ছে যে আপনি সুগারটা টেস্ট করতে পারবেন, কিন্তু এমনভাবে টেস্ট করবেন যে আমরা যদি গ্লুকোমিটারের কথা বলি, হুম, হুম। সেটা দিয়ে যদি টেস্ট করে ছোট্ট একটা পাঞ্চ করলে কিন্তু অল্প ড্রপ একটা এবং ব্লাড ব্লাড সুগার বের মাপার হয়। জন্য ১ ড্রপই যথেষ্ট। এক ড্রপই যথেষ্ট। সো অতটুকু ড্রপ যদি ব্লাড বের হয় তাতে রোজা মাকরু হয় না, রোজা ভাঙবে না। সো এদিক থেকে কিন্তু সায়েন্স বলেন বা যে ইসলামের যারা এটা নিয়ে কথা বলে, কাজ করে, তারা কিন্তু বলেছে তাতে রোজা ভাঙবে না। খেয়াল করতে হবে যদি ব্লাড গড়িয়ে পড়ে সেক্ষেত্রে হয়তো রোজা মাকরু হবার একটা চান্সেস থাকে। সুতরাং কোনো রোজাদার ব্যক্তি যদি মনে করেন তিনি উইক ফিল করছেন, তার সুগার ফল করছে হয়তোবা, তিনি চাইলে সুগার মাপতে পারেন, তাতে তার রোজা ভাঙার কোনো সম্ভাবনা নেই। সো এটা আসলে একটা মিসকনসেপশনে বলা যেতে পারে। সে রোজা রাখছে। কিন্তু রোজা রাখার সময় তার কি স্পেশাল কোনো ডায়েটের ব্যাপার আছে কিনা? যে এই পুষ্টিকর খাবার বা সুপার ডায়েট, সুপার ফুড বলে যে বিষয়গুলো আছে, সেরকম কোনো ফুড কি তাকে আমরা অ্যাডভাইস করতে পারি? অ্যাজ এ অনকোলজিস্ট এটা আমারও প্রশ্ন যে তাকে আমি রোজা রাখতে বলছি, কিন্তু তার জন্য এই রোজার সময়টাতে যাতে দুর্বল না হয়ে যায়, আমি কি এমন কোনো ফুড অ্যাডভাইস করতে পারি যে আপনি এটা বেশি করে খান তাহলে দুর্বলতা কম লাগবে? ডেফিনেটলি। আমরা মনে করি যে আমার ক্যান্সার পেশেন্ট আমি,
আমার রেডিওথেরাপি, কেমোথেরাপি আমার সব ধরনের ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে গেছে। সো এখন আমি নরমাল লাইফ লিড করতে পারবো। বিষয়টা কিন্তু তা না। তার পরবর্তী সময়টাই কিন্তু সবথেকে ইম্পোর্টেন্ট যে আমি একটা হেলদি লাইফস্টাইল লিড করছি কিনা। তখনই কিন্তু চান্সেসটা অনেকটা কমে আসবে যে আপনার ক্যান্সারটা কামব্যাক করবে কিনা। সো হেলদি খাবার আপনাকে মেনটেন করতে হবে, হেলদি একটা লাইফস্টাইল মেনটেন করতে হবে। এই হেলদি লাইফস্টাইলের মধ্যে কিন্তু খাবার যেরকম পড়ছে, ঘুম পড়ছে, স্ট্রেস কতটুকু আপনি কন্ট্রোলে নিয়ে আসতে পারছেন, সেটা ডিপেন্ড করে। আপনি কতটুকু পজিটিভ চিন্তা ভাবনা করছেন, সেটার উপর ডিপেন্ড করে। আপনি টুকটাক কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করছেন কিনা, সেটার উপর কিন্তু ডিপেন্ড করছে। সব কিছু মিলেই কিন্তু ক্যান্সার পরবর্তী সময়টাতে একজন ক্যান্সার পেশেন্ট কিন্তু ভালো থাকতে পারে। এবং আপনি যেটা বলছিলেন যে সুপার ফুড কিছু আছে কিনা, ডেফিনেটলি আছে। আমি যেটা সাজেস্ট করে থাকি আমার ক্লায়েন্টদেরকে বা পেশেন্টদেরকে যে আপনার ক্যান্সার ভালো হয়ে গেছে, এটা কখনোই কামব্যাক করবে না। এটা আসলে বাকিটা আল্লাহ ভালো জানেন, তার ইচ্ছা সব কিছু। কিন্তু তারপরে আমার সাইড থেকে কতটুকু রেসপন্সিবল আমার হওয়া উচিত সেই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। সো আমরা বলে থাকি যে স্পেসিফিক কিছু খাবার আছে যেগুলোকে আমরা সুপার ফুড বলি, লাইক বেরিজ, অল কাইন্ড অফ বেরিজ, স্ট্রবেরি, ব্ল্যাকবেরিজ। যদিও এগুলো আমাদের দেশে খুব একটা অ্যাভেলেবেল না, তারপরেও কিন্তু স্ট্রবেরি আপনি দেখবেন যে রাস্তার সবগুলোতে পাশে এখন কিন্তু আছে। ভ্যানে স্ট্রবেরি করে। বোধহয় এখন আমাদের দেশে উৎপাদন হচ্ছে। এক্স্যাক্টলি। স্ট্রবেরিটা তো এখন আসলে একটা সময় কিন্তু অ্যাভেলেবল ছিল না। কিন্তু এখন কিন্তু আমাদের দেশেই কিন্তু উৎপাদন হচ্ছে। সুপার শপে না পাওয়া গেলেও আপনি খেয়াল করে দেখবেন যে রাস্তার পাশে কিন্তু ভ্যানে কিন্তু এখন এখন বিক্রি হচ্ছে। স্ট্রবেরি পাওয়া যায়। তারপরও কারো কাছে যদি মনে হয় যে আমি স্ট্রবেরিটা খুঁজে পাচ্ছি না, দেয়ার ইজ সো মেনি অপশনস। তিনি চাইলে বিটরুট খেতে পারেন। বিটরুটে প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন রিচ করতে এটা কিন্তু হেল্প করে থাকে। আপনি ডালিম খেতে পারেন, ডালিম বা আনার খেতে পারেন। কলা আছে, আনারস আছে, কমলা আছে, পিয়ার্স আছে। এই খাবারগুলো খেয়েও কিন্তু তিনি তার ভিটামিনস, মিনারেলস এই লেভেলটাকে কিন্তু তিনি ঠিক রাখতে পারেন। সুপার ফুডের মধ্যে আরও কিছু খাবার রয়েছে যেমন দই। কারোর যদি দুধে প্রবলেম হয় তিনি চাইলে দই খেতে পারেন। দই তো আমরা সবাই জানি যে প্রোবায়োটিক থাকে এবং এটা চমৎকার গাট হেলথের জন্য কিন্তু কাজ করে। তার পাশাপাশি ক্রুশিফেরাস ভেজিটেবলস, এগুলো হচ্ছে ফুলকপি, বাঁধাকপি। এখন যে শীতকাল যেহেতু একদম। কিছুটা ঠান্ডা ঠান্ডা একটু আছে, এখনও কিন্তু এই সবজিগুলা পাওয়া যাচ্ছে এবং এই সবজিগুলো কিন্তু এখন বাংলাদেশে সারা বছরই কিন্তু ইভেন পাওয়া যায়। ব্রোকলির কথা যেটা বলা হয়, ব্রোকলি, খুবই স্পিনাচ, স্পিনাচ। পালং শাকের কথা আমরা বলে থাকি। এগুলো কিন্তু সুপার ফুডের মধ্যে পড়ে এবং সেই সাথে ফার্স্ট ক্লাস প্রোটিন, যেটার কথা না বললেই নয়, সেটা আসলে রমজান হোক, রমজানের বাইরেই হোক, একটা ক্যান্সার পেশেন্ট হোক, একটা নন ক্যান্সারাস পেশেন্টই হোক, সবার জন্য কিন্তু ফার্স্ট ক্লাস প্রোটিন ইনটেক করাটা মাস্ট। মাছ, মাংস, দুধ, ডিম এবং সেই সাথে উদ্ভিজ্জ প্রোটিন হিসেবে আমরা ডালের কথা বলে থাকি। সো আপনি যত ধরনের হেলদি ফুডেই খান না কেন, যতই আপনি হেলদি লাইফস্টাইল আপনি লিড করেন না কেন, প্রোটিনটা আপনার হাইট অনুযায়ী, ওয়েট অনুযায়ী, আপনার ফিজিক্যাল কন্ডিশন অনুযায়ী ওই রিকোয়ারমেন্টটা ফুলফিল করছে কিনা সেটা কিন্তু একটু খেয়াল করতে হবে। বিশেষ করে সি ফুডটা খুব চমৎকার কাজ করে এবং এর বাইরে আমাদের দেশে খুব মানে কমন এবং অ্যাভেলেবল সেটা হচ্ছে টমেটো। হুম হুম। হ্যাঁ, টমেটো কিন্তু সুপার ফুড হিসেবে কাজ করে এবং অল কাইন্ডস অফ কালারফুল যত শাকসবজি আছে, মিষ্টি কুমড়া, তারপর হচ্ছে যে মিষ্টি আলু, এগুলো কিন্তু খুব অর্থাৎ ভালো সুপার কাজ ফুড করে। গুলো আমাদের হাতের একেবারেই নাগালেই আছে, একেবারে আশেপাশেই অ্যাভেলেবল। আছে। অনেকে মনে করে সুপার ফুড মানে হচ্ছে অনেক হয়তো বা এক্সপেন্সিভ হবে। এক্সপেন্সিভ কিছু, কিন্তু যেগুলো আমাদের আশেপাশে পাওয়া যায় জাস্ট আমি একটু বেছে বুঝে খাবো। এবং ক্যান্সার পেশেন্টদের জন্যই হোক বা নর্মাল মানুষদের জন্যই হোক, আমরা সবসময় বলি যে বাজার থেকে যে সবজিগুলো আমি কিনে নিয়ে আসবো সেগুলো একটু ভালো করে ধুয়ে, অথবা যদি আমি 30 মিনিটস 20 মিনিটস একটু পানিতে ভিজিয়ে রাখি, তাহলে যে ফরমালিনসগুলো থাকে সেগুলো কিছুটা হলেও মাইনাস হয়ে যায়। বাকিটা হচ্ছে কুকিং প্রসেসে সেটা কিন্তু আরেকটু কমে যায়। সুপ্রিয় দর্শক, ফিরছি ছোট একটা বিরতির পরে। আলোচনা করছিলাম কেমোথেরাপি চলাকালীন সময়ে আমরা কি খাবো কি খাবো না। আমাদের আলোচনায় আছেন পুষ্টিবিদ নুসরাত দীপা। দীপা, আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা খুবই বলেছি যে মিলিয়ন ডলার একটা কোয়েশ্চেন, যেটা সবার প্রশ্ন, সব ক্যান্সার রোগী এবং তার কেয়ার গিভার যারা আছে তাদের প্রশ্ন, রোগীকে কি খাওয়াতে পারবো কি খাওয়াবো না। প্রতিবারই একই প্রশ্নই করে থাকে, মনে হচ্ছে কখনোই স্যাটিসফাই করতে পারি না আমরা। তাহলে আপনি বলছিলেন যে পুষ্টিকর খাবার, খুব এটা সহজপাচ্য খুব যে সহজপাচ্য খাবারগুলো। পুষ্টিকর খাবার। সেই ক্ষেত্রে অনেককেই আমি দেখি তার একটা জুসের বোতল নিয়ে আসছে, যেটা প্যাকেটজাত খাবার, যেটা একটা জুসের প্যাকেট, বিভিন্ন কোম্পানির হতে পারে, টেবিলের পাশে সেই জুসের প্যাকেটটা। সেটা কি খাওয়াবে? সঙ্গে চিপসও থাকে। যেহেতু খুব ছোট ছোট জিনিস, চিপসও থাকে। মানে সবাই আসলে এই জায়গাটায় চিন্তা করে ইজি। আমার আমার পেশেন্ট খেতে পারছে না,
চিপস যেহেতু একটু মজাদার খাবার, আমি চিপস নিয়ে গেলাম। আর রেডি জুস যেগুলো থাকে বোতলে করে বিক্রি করে প্লাস্টিকের বোতলে, প্লাস্টিকের বোতলে যেটাকে করে। আমরা বলি যে প্লাস্টিকের যত ধরনের বোতল আছে সব আসলে অ্যাভয়েড করতে হবে। একমাত্র বিপিএ ফ্রি যে ফুড বোতলগুলো আছে। গ্রেডেড হ্যাঁ, বোতল হ্যাঁ, ছাড়া হ্যাঁ, হ্যাঁ। যেগুলোতে বিক্রি হয়, এবং ফুড গ্রেডেড বোতলে তো আসলে বিক্রি হয় না, বিকজ ইটস ভেরি এক্সপেন্সিভ, তাই না, সেই বটলগুলো। তো তাহলে এই যে প্যাকেটের বা বটলের মধ্যে যে জুসগুলো আছে, ওটার মধ্যে কি, আমি জানি যারা না জুস, অ্যাফোর্ড করতে পারবে না তারা কাচের তাহলে কি গ্লাস খাবে তারা? বা কাচের বোতল ইউজ করতে পারে। হ্যাঁ, যেহেতু আপনি বলছেন যে সিলিকন জাতীয় যে প্লাস্টিকের যে বোতলগুলা পাওয়া যায় বা বক্সগুলা পাওয়া যায়, এগুলো আসলে একটু এক্সপেন্সিভ সবার জন্য। যেটা আমি বলছিলাম যে আমাদের দেশে তো বিভিন্ন আয়ের বিভিন্ন লেভেলের মানুষ জি রয়েছে। জি। সবার কথা চিন্তা করেই তো আমাকে সাজেশনটা দিতে হবে। সো যেটা বিপিএ ফ্রি বোতলগুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করে আমি কাচের বোতল আমি ব্যবহার করতে পারি। বা এমন একটা প্লাস্টিকের আমি বোতল আমি ইউজ করলাম যেটাতে লিখা আছে যেটা হার্মফুল না। তবে এক কথায় প্লাস্টিকের জিনিস কখনোই কিন্তু ক্যান্সার পেশেন্টদের জন্য ভালো নয়। ইনফ্যাক্ট আমাদের সাধারণ মানুষ যারা রয়েছে তাদের জন্য কিন্তু ভালো নয়। যেটা বলছিলাম যে যখন কেমোথেরাপিটা চলে তখন তো আসলে একেবারে তারা খেতে পারে না। আপনি বলছিলেন যে প্রিজারভেটিভ বা রেডি জুস তারা নিয়ে আসে। ইনফ্যাক্ট আমি নিজের চোখে দেখেছি যে তারা চিপস নিয়ে আসছে। সো ওই সময়টাতে না আমাদের যারা রিলেটিভস যারা তাকে টেক কেয়ার করছে তাদের রেসপন্সিবিলিটি এই জায়গাটায় অনেক বেশি। তো আমরা সাধারণত আসলে যেটা বলে থাকি যে রেডিওথেরাপি, কেমোথেরাপি, বিভিন্ন ঔষধ, এই টেস্ট সেই টেস্টের জন্য তো অনেক টাকা খরচ হচ্ছে। সো ওয়াই নট যে একটা ভালো মানের ভালো কোম্পানির একটা সাপ্লিমেন্ট আপনি তখন সেই পেশেন্টটাকে আপনি খাওয়ান। আমার সাজেশন হচ্ছে যে আমি আসলে আমার যদি রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স বলি, আমার ছোট ভাইয়ের ব্লাড ক্যান্সার ছিল। তো 2021 সালে তার এই ক্যান্সারটা ডায়াগনোসিস হয়। তো তাকে আমি নিজের হাতেই আমি আসলে এই বিষয়টা আমি ডিল করেছি। তার ফুডের বিষয়টা, তার ট্রিটমেন্টের বিষয়টা। তো আমি যেহেতু অ্যাজ এ ডায়েটিশিয়ান আমার পেশেন্টদেরকে আমি যখন তারা খেতে পারতো না তখন আমরা এট লিস্ট একবেলা কি দুবেলা আমরা একটা সাপ্লিমেন্ট আমরা দিতে বলতাম বা খেতে বলতাম। বাট আমার কনফিডেন্সটা চলে আসছে তখনই যখন আমার নিজের ভাইয়ের ক্ষেত্রে যখন আমি সাপ্লিমেন্টগুলো দেওয়া শুরু করলাম, আমি দেখলাম যে তার সকাল নাস্তাটা সে করতে পারছে না। যখন তার কেমোথেরাপি শুরু হলো, এটার ফাঁকে ফাঁকেই তার বমি, বমি ভাব হচ্ছে, তার বমি হচ্ছে। তো তখন আমি যেটা করেছি যে খুব ভালো কোম্পানির, খুব ভালো মানের কিছু সাপ্লিমেন্ট, হাই প্রোটিন সাপ্লিমেন্ট এবং স্পেশালি এই সাপ্লিমেন্টগুলো ক্যান্সার পেশেন্টদের জন্যই কিন্তু তৈরি করা হয়ে থাকে। আমাদের দেশে না এই প্র্যাকটিসটা একটু কম। কিন্তু বাইরের কান্ট্রিগুলোতে কিন্তু প্রচুর এই সাপ্লিমেন্ট ধরনের দিচ্ছে। পেশেন্টগুলোকে কিন্তু বিশেষ করে ইভেন ক্যান্সার পেশেন্ট ইলেকট্রোলাইটসের একটা প্যাকেট থাকে জুসের মতো, যেটা এক্সাক্টলি হচ্ছে ইলেকট্রোলাইটসকে সাপ্লিমেন্ট করে, সেটা আমি প্রচুর দেখেছি, এবং বাংলাদেশেও আমি দেখেছি ইদানিং আস্তে, আস্তে শুরু শুরু হচ্ছে। হয়েছে। ফ্রুটসের ব্যাপারে যখন আমি আসি, রোগীরা এটাই বেশি বলে, ফ্রুটস, কারণ তখন তো টেস্ট কমে যায় কেমোথেরাপি দেওয়ার সময়। তো টেস্ট কমে গেলে ফ্রুটসে কিছু টেস্ট পাওয়া যায়, কিছু মজা লাগে। তো তারা জিজ্ঞেস করে কোন ফ্রুটসটা খেতে, কোন ফল খেতে পারবে, কোনটা খেতে পারবে না, জুস করে খাবে না হোল ফলটা খাবে। তো আমার সাজেশন বা এটা রিসার্চেও এসেছে যে হোল একটা পুরো ফলের মধ্যে যে ফাইবারটা থাকে, আমি যখন একটা জুস বানিয়ে ফেলি তখন কি সেই ফাইবারটা থাকে, এটা সে আমার কাছে ফাইবারটা প্রশ্ন। তো চলে যাচ্ছে। তো আমরা সবসময় কিন্তু বলি একটা নরমাল মানুষ হোক, একটা ক্যান্সার পেশেন্ট হোক, আমরা তখন কিন্তু বলি যে চিবিয়ে খাওয়ার জন্য। তার মানে হচ্ছে জুসের থেকে হচ্ছে একদম সলিড সেই ফ্রুটসটা সে চিবিয়ে খাবে। তাহলে সেই রসটাও সে পেল, অর্থাৎ পানিটাও সে খেতে পারলো, সেই সাথে ফাইবারটাও সে ইনটেক করতে পারলো। তবে কেমোথেরাপির ক্ষেত্রে আমরা স্পেশালি বলে থাকি যে তিনি যদি একটু ডালিম খেতে পারেন, বিকজ ডালিম হাই পটাশিয়াম এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। ডালিমটা তখন না ওই মুহূর্তে খুব ভালো কাজ করে। আর যেহেতু ডালিম খেতে খুব টেস্টি, এজন্য কেমো স্বাদটা পাওয়া পেশেন্টদের যায়। জন্য কিন্তু খুব চমৎকারভাবে কাজ করে থাকে। সেই সাথে আমরা একটু রিকোয়েস্ট করি যে কষ্ট করে হলেও আপনি একটু স্যুপ রেডি করে নিয়ে আসেন আপনার পেশেন্টের জন্য। নরম একটা খিচুড়ি নিয়ে আসেন আপনার পেশেন্টের জন্য। আর কারো, কারো ক্ষেত্রে কেউ যদি এফোর্ড করতে পারে এবং সেই সাথে যদি দেখা যায় সেই পেশেন্টটা একেবারেই খেতে পারছে না, তখন কিন্তু আমি সাপ্লিমেন্টের কথা বলে থাকি। এবং এই সাপ্লিমেন্টের ক্ষেত্রে আমি আরেকটু অ্যাড করি যে সাপ্লিমেন্টে শুধুমাত্র যে যেদিন কেমোথেরাপি দিবে বা রেডিওথেরাপি চলবে সেদিনই যে শুধু দিতে হবে তা কিন্তু না। যে কয়দিন তার এই ট্রিটমেন্টটা চলবে ততদিন পর্যন্ত কিন্তু এই সাপ্লিমেন্টটা চাইলে সে খেতে পারে। যেটা আমি বলছিলাম যে আমার রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স, আমার ভাইয়ের ক্ষেত্রে আমি এই কাজটাই আমি করেছি। যেহেতু আমি জানি যে এই সাপ্লিমেন্টগুলোতে যদি লিখা থাকে যে এত গ্রাম, এত ক্যালোরি আছে। ফর এক্সাম্পল যে 10 গ্রাম or 50 গ্রাম 20 গ্রামের মতো প্রোটিন আছে,
ততটুকুই থাকবে, কারণ এটা তো আমি কোনো রান্না করছি না, কুকিং প্রসেসে তো অনেক সময় দেখা যায় নিউট্রিয়েন্টগুলো তো নষ্ট ক্যালোরিটা হয়ে যায়। মাপা যায় যে এত ক্যালোরি ফুড তার ইনটেক হলো ওই সাপ্লিমেন্টের হ্যাঁ, তো মধ্যে। সাপ্লিমেন্টগুলো দিলে হয় কি, তখন পেশেন্টের যেহেতু সে খেতে পারছে না, তার যে ল্যাকিংসটা হলো সাপ্লিমেন্টে, সেটা ক্যালোরি কিন্তু ল্যাকিংসটা ওটা দিয়ে মরে ক্যালোরি যাচ্ছে। অ্যান্ড আমি ভিটামিনস যেটা জানতে মিনারেলস। চাবো যে প্রশ্নগুলা রোগীর প্রশ্নগুলো আমি আপনাকে বলছি। ওকে। খাবার তো খাচ্ছে, বাসায় রান্না করা খাবার খাচ্ছে, ফ্রিজের খাবারটা কি খাওয়ানো যাবে? নো, এক কথাই না। কেন ক্যান্সার নয়? পেশেন্টদের জন্য, ক্যান্সার পেশেন্টদের জন্য এক কথা আমরা ফ্রিজের খাবার খেতে নিষেধ করি। ফ্রিজের খাবার খেতে পারবে, ধরেন দুপুরে খাবারটা রান্না করা হলো এবং যে খাবারটা অবশিষ্ট থাকলো সেই খাবারটা এয়ার টাইট বক্সে ফ্রিজে রেখে দিতে হবে। সেই খাবারটা যদি তিনি রাতে খেতে চায়, সেই খাবারটা বের করে চুলায় ভালো করে গরম করতে হবে, নট ওভেনে। আমরা ফ্রিজে খাবারটা রাখতে না করি কেন? কারণটা কি? এটার কারণ হচ্ছে যে ফ্রিজে তো বিভিন্ন রকমের খাবার থাকে, ডিম থাকছে, অন্যান্য খাবার থাকছে। আমরা কি সব খাবার সবসময় সবাই ঢেকে রাখি? অনেক ক্ষেত্রে আমাদের মিস্টেক হতে পারে। সো ওই ফ্রিজের ভেতরেও কিন্তু অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে। সো ক্যান্সার পেশেন্টদের জন্য ওই ছোট্ট একটা ব্যাকটেরিয়াই কিন্তু তার অনেক ক্ষতি করে ফেলতে পারে। সুতরাং আমরা ফ্রিজের খাবারটা খেলেও, দুপুরে রান্না হলো বা সকালে রান্না হলো, বড়জোর আমি রাত পর্যন্ত এয়ার টাইট করে খেতে যাতে পারবো। করে ব্যাকটেরিয়া ঢুকতে না পারে এবং সেভাবে, এবং এক্স্যাক্টলি খুব ভালো করে গরম করে চুলায়, আরেকটা বিষয় রাইট? হচ্ছে, যেই খাবারটা আমি বক্সে রাখছি, হ্যান্ডলিংয়ে কিন্তু দেখা যায় যে খাবারের মধ্যে অনেক ধরনের ব্যাকটেরিয়া এবং জার্মস চলে আসে। খাবারটা আমি স্পুন দিয়ে আমি সেখান থেকে নেওয়ার চেষ্টা করব। সো ছোটো ছোটো কিছু বিষয় যদি আমরা মাথায় মাথায় রেখে রাখতে হবে। ক্যান্সার পেশেন্টদেরকে ডিল করি, তাহলে দেখা যাবে যে অল্প খাবার খেয়েও কিন্তু সেই পেশেন্টটা কিন্তু ভালো থাকছে, ফিট থাকছে। এবং ওভেনের কথাকে কেন আমরা বলি যে ওভেনটাকে একেবারে অ্যাভয়েড করার জন্য, ওভেনে খাবারটা উপর থেকে গরম হয়। যখন আমি ফ্রিজ থেকে বের করলাম, ওভেনে আমি গরম করলাম, উপর থেকে খাবারটা গরম হয়, কিন্তু খাবারের ভেতরে, যেটা ফ্রিজের ভেতরে ছিল, তখনও তো কিছুটা ব্যাকটেরিয়া জন্মায়। অ্যাজ ইউ নো দ্যাট যে খাবার ১ ঘন্টার পর ওভেনে পুরো থেকেই জিনিসটা আসলে যেভাবে আমাদের হিট হওয়া দরকার একইভাবে না সমান হয় না, এবং ভাবে হয় যে না। কোনো খাবার ১ ঘন্টার মধ্যেই কিন্তু তার ভিতরে আস্তে আস্তে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া গ্রো গ্রো করা করে। শুরু করে। সো ওভেনে খাবারটা গরম করলে খাবারটা জাস্ট উপর থেকে গরম হয়, কিন্তু ভেতরে যে ব্যাকটেরিয়াটা সেটা কিন্তু থেকেই যায়, নষ্ট হয়। এই জন্য নেক্সট আমরা প্রশ্ন, পুরোপুরিভাবে আমরা চুলায় গরম করে তারপর খেতে বলি। আমাদের অনেকগুলো প্রশ্ন আছে আরো। ডাবের পানি খেতে পারবে কি পারবে না? অফকোর্স পারবে, বিকজ এটাতে ইলেকট্রোলাইট ব্যালেন্সটা ঠিক থাকে, প্রচুর পটাশিয়াম রয়েছে, এবং ডাবের পানি খেলে একজন ক্যান্সার পেশেন্ট যেটা উইক ফিল করে, সে খুব এনার্জেটিক ফিল করে। সো ডাবের পানি ইজ ওকে ফর ওকে, ক্যান্সার পেশেন্ট। বাট সপ্তাহে কদিন, এভরিডে অর ইজ দেয়ার এনি রেশিও? যদি তিনি ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা বলি ১ দিন পর পর, অথবা যদি প্রতিদিনও খায়, খুব মিনিমাম পোর্শন, হাফ কাপ, 1 কাপ। আর যদি তিনি নন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকে, প্রতিদিন খেতে পারবে, তাতে কোনো অসুবিধা নাই। দুধের বিষয়ে যদি আসি, অনেকে জিজ্ঞেস করে দুধ কি খেতে পারবো? আপনার মতামত কি? যদি ল্যাকটোজ ইনটলারেন্স হয়, তাহলে তো দুধ বা দুধের তৈরি কোনো খাবার, দই, কোনোটাই তিনি খেতে পারবে না। কিন্তু আমরা বলি যে, যেটা বলছিলাম যে সুপার ফুডের মধ্যে ফার্স্ট ক্লাস প্রোটিন পড়ে, তার মধ্যে কিন্তু দুধ বা দুধ জাতীয় খাবার পড়ে। তো দুধ যদি তার স্টমাককে আপসেট না করে, তিনি দুধ খেতে পারবেন। দুধ ডিরেক্টলিও যদি খেতে না পারে, দুধের তৈরি সুগার ফ্রি করে কোনো একটা এগ পুডিং, সাগুদানার যে পুডিংটা, অথবা নর্মাল একটা পায়েস তৈরি করে খেতে পারে। পনির। অথবা সেটাতেও যদি তার প্রবলেম হয়, চাইলে তিনি দই খেতে পারেন। এবং এই যে যেটা আপনি বললেন দই তো আপনি পনির, বলেছেন যে সুপার ফুড। সুপার ফুড। এবং আপনি পনিরের কথা বলছেন, পনির খেতে পারে, মজারেলা চিজ। হ্যাঁ, নট ওই যে রেডি চিজ যেটা পাওয়া যায় সেটা না, মজারেলা চিজটা চাইলে তিনি খেতে পারেন। তো দুধটা আমরা প্রতিদিনই আসলে রাখতে বলি, তার যে প্রোটিন রিকোয়ারমেন্ট সেটাকে ফুলফিল করার জন্য। ডায়াবেটিস, তো ডায়াবেটিসের সাথে আহ, এক হচ্ছে তো ডায়াবেটিস কন্ট্রোল রাখাটা খুবই জরুরি। এক কেমোথেরাপি দেওয়ার সময় ডায়াবেটিস অনেক হাই হয়ে যায়, বিকজ তাদের কিছু স্টেরয়েড দিতে হয় যাতে করে রিয়াকশন না হয়। এই ডায়াবেটিসটা কন্ট্রোল রাখার জন্য ট্রিটমেন্ট তো আছে, হয় ওরালি মুখে ট্যাবলেট খাচ্ছে অথবা ইনসুলিন নিচ্ছে। এছাড়া হাঁটার বিষয় কি বলেন? ক্যান্সার পেশেন্ট তারা তো এমনি দুর্বল থাকে, তারা কি হাঁটবে? ওই সময়টাতে আমরা আসলে এত হাঁটাহাঁটি করতে আমরা আসলে বলি না খুব একটা, কারণ তখন আমাদের টার্গেট হচ্ছে যে পেশেন্টটা কতটুকু কমফোর্ট ফিল করছে, কতটুকু ভালো ফিল করছে, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়র। ওই সময়টাতে আমার মনে হয় যে অনকোলজিস্ট, বা এটা তো একটা টিম ওয়ার্ক, এই টিমে তো এন্ডোক্রাইনোলজিস্ট থাকে, অনকোলজিস্ট থাকে, ডায়েটিশিয়ান থাকে। সো
তিনি যে হাঁটতে পারছেন না, না হাঁটার জন্য তার যে সুগারটা বেড়ে যাচ্ছে, সেটার জন্য কিন্তু তার ঔষধ অথবা হচ্ছে ইনসুলিনটাকে ওভাবেই কিন্তু ডোজটাকে ফিক্স করা হয়ে থাকে। যখন তিনি মনে করবেন যে না আমি একটু বেটার ফিল করছি, তখন তিনি ঘরের ভেতরে অথবা একটু ছাদে যেয়ে ৫-১০ মিনিট একটু হাঁটাহাঁটি করবে। কিন্তু এটা ম্যান্ডেটরি না যে আমি ক্যান্সার পেশেন্ট, আমার এই মুহূর্তে কেমোথেরাপি চলছে এবং আমাকে সুগার কন্ট্রোলের জন্য আমাকে 45 মিনিটস জোরে জোরে হাঁটতে হবে। এটা ডিপেন্ড করবে তার তার, বডি স্ট্রেংথের হ্যাঁ, হ্যাঁ, উপরে। তিনি কতটুকু আসলে ফিট ফিল করছেন। তবে ওই মুহূর্তে আমরা হাঁটাটাকে খুব একটা আসলে প্রেফার করি না। কিন্তু স্বাভাবিক ঘরে হাঁটা চলা, কথাবার্তা বলা, ফ্যামিলির সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করা, সবকিছু মিলে যে পজিটিভ একটা অ্যাটিটিউড, এটা দিয়েই কিন্তু একটা আমার ক্যান্সার পেশেন্ট ভালো থাকতে লাস্ট পারে। প্রশ্ন, কাঁচা খাবার। আমরা সবসময় বলি কাঁচা খাবার আসলে খাবে কি না? কাঁচা খাবার বলতে ফ্রুটস একটা কাঁচা খাবার, সালাদ সালাদ, একটা কাঁচা খাবার, তাই না? সালাদটা কি সে খেতে পারবে? জি। সালাদ খেতে পারবে, কোনো অসুবিধা নেই। শসা, টমেটো দিয়ে সালাদ খেতে পারবে। তবে সালাদটা আমরা তখনই নিষেধ করি, এটাকে আমরা বলি যখন, যেটা বলছিলাম যে ক্যান্সার পেশেন্টদের জন্য সিবিসি টেস্টটা ১ দিন ২ দিন পর, পর যখন তার রেডিওথেরাপি বা কেমোথেরাপিটা চলে, বিশেষ করে কেমোথেরাপি, তখন সিবিসির টেস্টটা কিন্তু বা রিপোর্টটা দেখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তখন কিন্তু আমরা চেক করি যে তার ডব্লিউবিসিটা কি কমে গেছে কিনা আর নিউট্রোফিলটা বেড়ে গেছে কিনা। যদি নিউট্রোফিল বেড়ে যায় এবং ডব্লিউবিসিটা কমে যায়, তখন আমরা সেটাকে একটা স্পেশাল ডায়েট তখন আমরা দিতে বলি, সেটাকে আমরা বলি নিউট্রোপেনিক ডায়েট। দ্যাট মিনস হচ্ছে ওই সময়টাতে কাঁচা কোনো খাবার তিনি খাবে না এবং যে খাবারটা তিনি খাবে সেটা খুব গরম খাবার খেতে হবে, খাবারটা খুব সহজপাচ্য হতে হবে। এবং হোম কুকড, বাসায় রান্না এক্স্যাক্টলি, করা খাবার। বাইরের খাবার তো ডেফিনেটলি না, ঘরের খাবার খেতে হবে এবং ফ্রেশ, ফ্রিজের খাবারও না। যখন যে বেলায় যে খাবারটা রান্না করাবে সেই বেলায় খাবারটা তিনি খাবেন। কোনো ফ্রিজে রেখে যেটা বলে বড়জোর হয়তো দুপুরে রান্না করলো রাতে খেতে পারবে, কিন্তু একদম ফ্রেশ রান্না খেতে হবে এবং খাবারটা যেন খুব ওয়েল কুক থাকে। কোনো ধরনের ভেজিটেবল, ফ্রুটস আমরা খেতে নিউট্রোপেনিক বলি না। পেশেন্টকে খাবো না। এক্স্যাক্টলি। নুসরাত দীপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা, যেটা হচ্ছে বলেছি রোগীর প্রশ্নগুলো আমি আপনাকে বলেছি। তো আমার বিশ্বাস যে রোগীরা এই প্রশ্নের উত্তরগুলো শুনে উপকৃত হবে। সুপ্রিয় দর্শক, আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আমি ডক্টর লুবনা মরিয়ম আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।